আপনি যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে আপনার এটার ফিউচারটা কি এবং মার্কেটে এটার কেমন ডিমান্ড জবের? তারা আসলে আছে ব্যাকএন্ডে, কেউ দেখতেছে না তাদেরকে, কিন্তু তারা যদি নেটওয়ার্ক 10 মিনিট ডাউন থাকে, চিন্তা করুন স্টক এক্সচেঞ্জে কি হবে, কি অবস্থা হবে? একটা কোম্পানি $1 বিলিয়ন একটা ক্রিপ্টোকারেন্সি ডিল করছে, নেটওয়ার্কটা ডাউন হয়ে গেছে, রাইট? সো এভরি সিঙ্গেল পার্সন ইন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং আর ভেরি ভ্যালুয়েবল। সো কেউ যদি ভ্যালুয়েবল হয় তাহলে তার অ্যাজ এ সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কি এবং কাজ করতে গিয়ে আপনার হয়তো বা অনেক স্ট্রাগল আমরা ফেস করেন, এগুলো সম্বন্ধে একটু বলবেন আমাকে। যে অনেকে এটা শোনার পরে আসতে চাবে এই সেক্টরে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অথবা ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাবে, ওদেরকে কি সাজেশন দিবেন যে ওরা একজন এই সেক্টরে আসতে হলে কি বিষয়ে দক্ষতা থাকতে হবে? যে আপনি তো অনেক ইন্টারভিউ নেন, যে এক্সপিরিয়েন্স 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তো এই যখন ইন্টারভিউ নেন আপনি কি বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে একটা ক্যান্ডিডেটকে হায়ার করেন? জবে যাওয়ার পর দেখা যাবে কন্টিনিউয়াস একটা প্রেশার থাকবে যে ওইখানে টেকনোলজি একটু ডিফারেন্ট, যেটা বাইরে থেকে দেখা যায় না। সো তার যদি শেখার আগ্রহটা না থাকে, সে জবে ঢোকার পর সাফার করবে। সো আমি একটা আজকে হিন্টস দিলাম যে হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক উইথ অ্যানাদার এপিসোড টকস উইথ আতাহার। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছেন। হি ইজ বিন ওয়ার্কিং লাস্ট 20 years ইন আইটি সেক্টর অ্যাজ এ সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার। হিজ নেম ইজ মাহবুবুর রহমান। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আপনি আমাদেরকে একটু শেয়ার করেন আপনার আইটি জার্নি এবং আপনি কবে শুরু করছেন অ্যান্ড আপনি কোথায় কাজ করতেছেন এই মুহূর্তে? সো আমার ব্যাকগ্রাউন্ড, আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সো 2005-এ আমি এআইবি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ব্যাচ হিসেবে বের হই। তো 2005-এর জানুয়ারিতে আমি গ্রামীণফোনে ট্রান্সমিশন প্ল্যানিংয়ে জয়েন করি। সো ওইটা আমার আসলে অ্যাজ এ ইঞ্জিনিয়ার জার্নি। সো ওখানে অলমোস্ট 8 ইয়ার্স কাজ করা হয় গ্রামীণফোনে। তারপরে রবি আজিয়াটা লিমিটেড, ওখানে 2013-এ জয়েন করি। 13-14 রবিতেই ছিলাম। তো ওখানে আমি ম্যানেজার হিসেবে ছিলাম, অ্যাক্সেস নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং হেড হিসেবে। তো তারপরে আমার টার্কিতে যাই, ভোদাফোন অরেঞ্জ। ওই ভোদাফোন অরেঞ্জ থেকে ইরাকে চলে আসি, 1.5 বছর ছিলাম ওখানে কোরেকটেল নামে একটা মোবাইল অপারেটর, যদিও ওন বাই ভোদাফোন অরেঞ্জ। দেন 2015-এর লাস্টের দিকে ডিসাইড করলাম যে লেটস গো টু ইউএস। 2016 জানুয়ারিতে ইউএসএ ল্যান্ড করি। ওই ল্যান্ড করার আলহামদুলিল্লাহ পরের দিনই আমার জয়েন করা হয় আমাদের ইউনিভার্সিটিতে, রেজিস ইউনিভার্সিটি, অ্যাজ এ সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। অ্যান্ড 2016 অক্টোবরে আমি জয়েন করি চার্টার কমিউনিকেশনসে, ওখানেও সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। চার্টার ছিল ডেনভার কলোরাডোতে, ওখানে আমি সাউথের এই নেটওয়ার্কটা লিড করতাম একটা পর্যায়ে। অলমোস্ট 6 ইয়ার্স চার্টারে থাকার পর আমি 2022 জানুয়ারিতে কক্স কমিউনিকেশনস আটলান্টা বেস অফিস, এখানে জয়েন করি অ্যাজ এ সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার, ডাটা সেন্টার আর্কিটেক্ট হিসেবে। দ্যাটস অসাম। আচ্ছা ভাই, তো আপনি আমি জানি যে আপনার বেশ কিছু সার্টিফিকেশন আছে, কিছু একটু এটা নিয়ে কিছু বলবেন? আসলে আমরা অনেক সময় বলি যে আমাদের যে মানে স্কুল সিস্টেম, এডুকেশন সিস্টেমটা, ওটা আমাদেরকে এগুলা আজকে না, 20 বছর 50 বছর আগে এই এডুকেশন সিস্টেমটা আছে। যেমন আমরা ইঞ্জিনিয়াররা বেসিক ম্যাথ পড়ি, ফিজিক্স পড়ি, রাইট, টেলিকমিউনিকেশন পড়ি, পাওয়ার সিস্টেম, এই সাবজেক্টগুলো পড়ানো হয়। কিন্তু যখন এই যে টেকনোলজিগুলো চেঞ্জ হয়, যেমন টেলিকমিউনিকেশন, হঠাৎ এই সেক্টরটা খুব দ্রুত চেঞ্জ হয়েছে এবং অনেক নতুন নতুন টেকনোলজি আসতেছে। এগুলো তো আমাদের বেসিক এডুকেশন সিস্টেমে ইঞ্জিনিয়ার হলেও পড়ানো হয় না, রাইট? সো অ্যাজ এ গুড কোম্পানিগুলা, তারা সবসময় প্রমোট করে ইঞ্জিনিয়ারদের কন্টিনিউয়াস ট্রেনিং, এডুকেশন এবং এটার মাধ্যমে ডেভেলপ করার জন্য। এটা একদম প্রতিটা ইঞ্জিনিয়ারের জন্য বেসিক যে তার ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ সে তো ব্যাকে পড়ে থাকবে। তো গ্রামীণফোনও কন্টিনিউয়াস এভরি 2-3 মান্থস ট্রেনিং ছিল। তো তখন থেকে আমার হঠাৎ আইডিয়া হলো যে না, নেটওয়ার্কিং সাইটটার মধ্যে রাউটিং সুইচিং এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি 2007-এ এই সিসিএনএটা করি, সিসকোর সার্টিফিকেট শুরু করি। তো আলহামদুলিল্লাহ ওখান থেকে শুরু করে 9-এ সিসিএনপির 4টা এক্সাম ছিল, ফার্স্টটা 2013-এ সিসিএনপি কমপ্লিট করি। তো সিসিএনপি যদি বলেন যে একটা মানে নেটওয়ার্ক সাইটে একটা বড় সেকশন কাভার করে, কারণ আমাদের নেটওয়ার্ক সাইট আসলে আপনি কী ধরনের ইকুইপমেন্ট ইউজ করেন, কোনটার নলেজ বেশি, এটা ডিফাইন করে এই কোন ধরনের সার্টিফিকেট আছে। কারণ সার্টিফিকেটগুলা
প্রদত্ত হয় ভেন্ডর দ্বারা। আচ্ছা আচ্ছা। সো ভেন্ডরগুলা স্পেসিফিকলি ডিজাইন করে যে তাদের এই মুহূর্তে মার্কেটে কী দরকার এইভাবে। তো আমি এই যাত্রাটা এখন পর্যন্ত বন্ধ করি নাই, যে আমার মনে হচ্ছে না সামনে গিয়ে আছে দেখি। এমনি করতে করতে 2023-তে সিসিআই কমপ্লিট করি। তো সিসিআই হচ্ছে সিসকোর এক্সপার্ট লেভেলে হায়েস্ট লেভেল, তো ডাটা সেন্টারের উপর আমার স্পেশালিটি। এবং 2024-এ আমি সিসকো সার্টিফাইড ডিজাইন এক্সপার্ট এটা কমপ্লিট করি। এটা আসলে যদি বলি যে পুরো ওয়ার্ল্ডে 500 to 570 পিপল আছে, আর অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন আই এম দ্য ফার্স্ট ওয়ান। সো এটা করার পর মানে আমার বেশ অ্যাজ এ কোম্পানি ওয়াইজ অনেক রেকগনিশন বেড়েছে। ওইটার মানে ট্রেনিংটা এত হার্ড ছিল যে আই স্টার্টেড ফ্রম 2018 এবং 24-এ আমার ফিনিশ হয় আর কি। সো এক্সামটা ভেরি টাফ ছিল এবং বাট ইট ওর্থ। মানে একটাই জিনিস যে এই সার্টিফিকেট মেবি একটা পেপার, কিন্তু এইটার যে প্রসেসটা এটাতে স্কিলটা একদম পলিশ হয়ে যায়। সো আপনাকে যখন বাইরে থেকে কোনো কোম্পানি অথবা কেউ দেখতে যাবে, এটা কাইন্ড অফ এ ফেস কাজ করে যে আচ্ছা এই সার্টিফিকেটটা কাদের আছে। দেন তো সর্ট আউটটা অনেক ইজি হয়, কাজের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়, কারণ দিস সার্টিফিকেট আর নট অনলি 1 or 2 পেজ, লাইক অ্যাটলিস্ট 17-18 বুকস। এর সাথে কোনো সিলেবাস নেই, ওপেন কাইন্ড অফ থিং, ওপেন টেকনোলজি। সো তখন ইন্টারনাল ডেভেলপমেন্টটা অনেক মানে স্মুথ হয়েছে, যে আপনি কিভাবে ডেভেলপমেন্ট হলো এটার প্রমাণ হচ্ছে এইগুলো। মানে আমি কোন জায়গায় আসছি, এটা একটা কাইন্ড অফ এ ভিউ পয়েন্ট, যে আমি বুঝতে পারলাম যে আমি এই জায়গায় আসি, এই আর কি। অলরাইট মাহবুব ভাই, আপনি খুব সুন্দর করে বলছেন। এখন আমাকে একটু বলেন তো, আপনি যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে আপনার এটার ফিউচারটা কি, এবং মার্কেটে এটার কেমন ডিমান্ড জবের? আসলে আমি যদি ফিউচার না বলি প্রেজেন্ট এবং পাস্ট, ওকে, এখান থেকে শুরু করি। আমরা যখনই মানে কমিউনিকেশন করতে চাই, সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে যে আসলে আমরা কীভাবে কমিউনিকেশন করতেছি। নেটওয়ার্ক, সো নেটওয়ার্ক ছাড়া কমিউনিকেশন ইম্পসিবল বর্তমান ডিজিটাল ওয়ার্ল্ডে, রাইট? আমি যদি ব্যাক ইন 70-80s দিকে যাই, তখন IBM তাদের ওই কম্পিউটারগুলো তৈরি করে যে একটা একসাথে তার লাগিয়ে কমিউনিকেশন হতো, রাইট? তো তখন আর আমার ঘরের জিনিস ঘরেই থাকবে। কিন্তু যখন আমরা ওই .com বাবলে আসলাম, সবার সাথে সবার কমিউনিকেট হতে হবে। এই তখন থেকে শুরু হয়েছে যে নেটওয়ার্কিংটা, এই রেভলিউশনটা কন্টিনিউয়াস আছে। এখন হচ্ছে কে কত দ্রুত কত হাই স্পিডে কমিউনিকেট করতে পারবে, রাইট? আমরা বিভিন্ন অ্যাপস বলি, সার্ভার বলি, একটা সেলস কোম্পানি, রাইট, যার সাথে আমরা যদি বেসিক্যালি দেখি যে নেটওয়ার্কিং সম্পর্ক, রাইট? তো ওই সেলস কোম্পানি প্রতি সেকেন্ডে কী পরিমাণ সেলস হচ্ছে, প্রতিটা ব্রাঞ্চ হয়তো হাজার হাজার ব্রাঞ্চ আছে, হাজার হাজার অ্যাপ চলতেছে, কীভাবে একজন একজনের সঙ্গে কমিউনিকেট করে, এটা আসলে ভালো নেটওয়ার্কিং উপর ডিপেন্ড করে, রাইট? এজন্য আমি জানি না কখনো পৃথিবীর সব মানুষ একজন একজন থেকে আলাদা হয়ে যাবে কিনা, কিন্তু সম্ভব না, নেটওয়ার্কিং ছাড়া সম্ভব না। নেটওয়ার্কিং আমরা হিউম্যান নেটওয়ার্কিং বলি, রাইট, যে একজন একজনের সাথে কথা বলছি, কিন্তু এইটাই যখন আমরা ডিজিটালাইজ করি, তো এই যে টেলিকমিউনিকেশনস, রাইট, তো এজন্য নেটওয়ার্ক বিভিন্ন ফরম্যাটে হলেও, যেমন আগে আমরা পেজার ইউজ করতাম, রাইট? তারপরে আমরা 2G ইউজ করছি, 3G, 4G, 5G, রাইট? এখন ইন্টারনেট আগে ছিল 100 MB একটা স্পিড, এখন আমরা কিছুদিন আগে টেস্ট করলাম 400 টেরাবাইটের, 400 গিগ ইন্টারফেস, 1.6 টেরাবাইটের ডাটা পাস করলাম একটা স্টেট থেকে আসতে। তাহলে আমরা এই স্পিডগুলো দেখতে পারতেছি, যে মানে বিলিয়ন্স টেরাবাইট জিটাবাইট লেভেলে ডাটা ট্রান্সফার। সো এগুলো কীভাবে সম্ভব? এগুলো শুধু নেটওয়ার্ক দ্বারাই সম্ভব, রাইট? এখন নেটওয়ার্কটা কন্টিনিউয়াস প্রসেস। সো যতদিন বিজনেস থাকবে, যতদিন এই হিউম্যানিটি থাকবে, নেটওয়ার্ক থাকতে হবে আর কি। দ্যাট মিন্স এটা ডিমান্ড বাড়বে ফর শিওর, ডিমান্ড বাড়বে। এই বিষয়টা জব মার্কেটের কি অবস্থা এখন, যদি আপনি বলেন এই আপনার সেক্টরে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং সেক্টরে? সো অনেস্টলি আমি বলি যে বিজনেস তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফরম্যাটে করে, রাইট? যেমন আমি যদি বলি আপনার বিজনেস রিয়েল এস্টেট বিজনেস, তো ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো আছে। আমরা যদি দূর থেকে দেখি যে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো বিলিয়ন ডলার ডিল করে প্রতিদিন, কিন্তু তখন ওই ফাইন্যান্সিয়াল কোম্পানি যে সিইও, সে কখনো নেটওয়ার্কটাকে ভাবে না মানে অ্যাজ এ থট যে নেটওয়ার্ক আসলে ইম্পর্টেন্ট জিনিস, রাইট? সো সবসময় শুরু থেকেই নেটওয়ার্ক কোম্পানি ছাড়া, যেমন টেলিকম কোম্পানি, তাদের বিজনেস হচ্ছে নেটওয়ার্ক বিক্রি করা, রাইট? বাকি যত ফাইন্যান্সিয়াল কোম্পানি, সেলস কোম্পানি, যত রকম অ্যাড কোম্পানি, সবাই কিন্তু নেটওয়ার্কটাকে একটু মানে দূরেই রাখে, রাইট? জানে এটা এসেনশিয়াল, যে কোনো প্রবলেম হোক নেটওয়ার্ক ইজ দ্য মেইন ইস্যু, কিন্তু
সবসময় এজন্য হয়েছে কি নেটওয়ার্কিংয়ে সবসময় লো হায়ার হয়েছে। রাইট। যত যাই হোক আমরা সেলস টিম বাড়ায় ফেলাই, এ করি সে করি, কিন্তু কখনো নেটওয়ার্ক টিমটাকে আমরা রিচ করি না। এজন্য সবসময় নেটওয়ার্ক টিমে একজন লোক যদি কোনো স্টাফ এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে চলে যায়, অন্য কোম্পানি চলে গেল, এই স্কার্সিটিটা খুব স্ট্রং। সো এজন্য নেটওয়ার্কিং টিমে ব্যারিয়ার অফ এন্ট্রিটা একটু হাই। আচ্ছা আচ্ছা দ্যাট মিনস আপনি ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে নেটওয়ার্ক টিমে কাজ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা অ্যাটলিস্ট কিছুটা নলেজ দরকার, ওই নলেজটা বিল্ড আপ হবে সময়ে সময়ে। কিন্তু এই জিনিসটা করার জন্য কী হয়েছে যে নেটওয়ার্কিং যারা থাকে তারা সবসময় একটু তাদের গ্রোথটাও হাই, কারণ এই 6-7 লোক হয়তো $50 বিলিয়ন একটা কোম্পানির, যেটা কোম্পানি যারা আসলে আছে ব্যাকএন্ডে, কেউ দেখতেছে না তাদেরকে, কিন্তু তারা যদি নেটওয়ার্ক 10 মিনিট ডাউন থাকে, চিন্তা করুন স্টক এক্সচেঞ্জে কি হবে, কি অবস্থা হবে। একটা কোম্পানি $1 বিলিয়ন একটা ক্রিপ্টোকারেন্সি ডিল করছে, নেটওয়ার্কটা ডাউন হয়ে গেছে, রাইট? সো এভরি সিঙ্গেল পার্সন ইন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং আর ভেরি ভ্যালুয়েবল। সো কেউ যদি ভ্যালুয়েবল হয় তাহলে তার ডিমান্ডও হাই হয়। হ্যাঁ, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয়, কারণ যেহেতু এই যে বললাম ব্যারিয়ার অফ এন্ট্রিটা একটু হাই, সো ব্যারিয়ার অফ এন্ট্রি হাই হলে কী হয় যে সবাই শুরুতে মনে করে যে এটা তো টাফ, একটু দূরে থাকি। কিন্তু যে একবার এন্ট্রি হয়ে গেছে তার মোটামুটি রাস্তা চেঞ্জ হওয়াটা ডিফিকাল্ট। আর এজন্য বলবো যে ভবিষ্যৎ অতীতেও ছিল, বর্তমান তো আছেই, এবং ভবিষ্যতেও যত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টই হোক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের ডিমান্ড আসলে বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর করে বলছেন মাহবুব ভাই। আচ্ছা, আপনি তো কস কমিউনিকেশনে জব করতেছেন অ্যাজ এ সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার। আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কি, এবং কাজ করতে গিয়ে আপনার হয়তোবা অনেক স্ট্রাগল আমরা ফেস করেন, এগুলো সম্বন্ধে একটু বলবেন আমাদেরকে। আমি একটু আমাদের কোম্পানির কথা একটু ইন্ট্রোডাকশন হিসেবে বলি। কক্স কমিউনিকেশনস হচ্ছে একটা আইএসপি, তাদের আবার বিভিন্ন কাস্টমার সেন্ট্রিক বিজনেস আছে, যেমন আমরা বিভিন্ন ব্যাংকের টোটাল ক্লাউড সলিউশন সব দিয়ে থাকি। আর আমাদের 21টা স্টেটে নেটওয়ার্ক আছে। আমাদের হেডকোয়ার্টার হচ্ছে আটলান্টা। তো আমাদের হচ্ছে এই মুহূর্তে টোটাল হচ্ছে 19 ডাটা সেন্টার আছে। ওকে। আর 2টা রিজনাল ডাটা সেন্টার, একটা হচ্ছে এই ডিউক ড্রাইভ আটলান্টাতে, আর একটা হচ্ছে ফনিক্স অ্যারিজোনাতে। আচ্ছা আচ্ছা। সো আমার টিম হচ্ছে ডাটা সেন্টার ডিজাইন আর্কিটেকচার টিম। সো আমরা মূলত এই বাংলায় কথা বলে ইনফ্রাস্ট্রাকচারটা ডিজাইন করেন। যেমন অতীতে কী ছিল, যখন এক্সপেনশন দরকার, যেমন এখন আমরা এআই নিয়ে আমাদের টিম বিভিন্ন টিম কাজ করতেছে, রাইট? সফটওয়্যার টিম, এআই টিম, ডাটাবেস টিম। তো এদেরকে যে ইনফ্রাস্ট্রাকচার রেডি করার, ওইটা আমাদের টিম করতেছে। আর আমাদের যত ডাটা সেন্টারগুলো ডিজাইন করা হয়, যত অ্যাপস আছে, সবগুলো অ্যাপসগুলো হোস্ট করি আমরা, যত ডাটাবেস আছে আমরা হোস্ট করি। হোস্ট মিনস আমরা তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দিই, কানেক্টিভিটিটা দিই। সো আমার টিম হচ্ছে ডাটা সেন্টার ডিজাইন আর নেটওয়ার্ক সিকিউরিটি দেখে। সো আমাদের ডে টু ডে জব বলতে আসলে, যেমন এখন আমরা করি নেক্সট 6 মান্থ, 2 ইয়ার্স, 5 ইয়ার্সের ডিজাইনগুলো করি, যে 5 ইয়ার্সে নেটওয়ার্কের কোন ইকুইপমেন্টগুলো পারচেস করা হবে, তার কী লাইসেন্সটা দরকার, ওগুলা আমরা টেকনিক্যাল ফিচারগুলো স্টাডি করি, এবং কন্টিনিউয়াস ভেন্ডরদের সাথে ইন্টারাকশন হয় যে আমাদেরকে এই ফিচারটা নেক্সট ইয়ারে সার্ভাইভ করবে না, সো আমাদের এরপরের ফিচারটা সফটওয়্যারটা লাগবে, তোমরা এই সফটওয়্যার কি নতুন কি চেঞ্জ আনা হয়েছে, তো আমাদেরকে দেখাও। সো আমরা এগুলো কন্টিনিউয়াস, মানে কাইন্ড অফ এ রিসার্চ বেস কাজগুলো আমরা ব্যাকএন্ডে রিসার্চ করতে থাকি। তারপরে এটা আমরা ফ্রন্টে নিয়ে আসি, কোম্পানির যারা ডেভেলপমেন্ট টিম আছে, অপারেশন টিম আছে, তাদেরকে আমরা প্রেজেন্ট করি যে ঠিক আছে, আমরা ভবিষ্যতে এই টেকনোলজিটা অ্যাডপ্ট করব, এর জন্য আমাদের এই ইকুইপমেন্টের দরকার। সো আমাদের টিম একটা বড় কাজ হচ্ছে বাজেট অ্যালোকেট করা, বাজেট অ্যাপ্রুভ করা। সো আমরা আসলে কোম্পানি মেইন স্পেন্ডিং যদি বলি, যে অ্যারাউন্ড $200 মিলিয়ন আমার টিমেরই বাজেট স্পেন্ডিং হয় প্রতি ইয়ারে। সো এটা একটা টার্গেট ফুলফিল করা, যে বাজেট যখন ক্যাপেক্সটা অ্যালোকেট হয়েছে, কিভাবে আমরা ক্যাপেক্স অপেক্সটা ডিভাইড করছি। আচ্ছা আচ্ছা। তো এইটা যদি বলে আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস, যে আসলে ডেইলি কোনো আজকের কাজের আজকের রেজাল্ট নেই, আমার কাজের রেজাল্টগুলো আমি দেখতে পাই হয়তো বা 2 বছর 3 বছর পরে হয়তো বা দেখা যাবে আর কি। আচ্ছা আচ্ছা। এই কাজ করতে গিয়ে তো আপনারা অনেক সময় অনেক স্ট্রাগল করেন, বা অনেক ব্লক স্টপার পান। আপনি সাধারণত এই সময় কিভাবে নিজেকে কুল রাখেন? তো আমাদের আসলে ওই যে বললাম যে কাস্টমার ইন্টারাকশন কিছু নাই আমার টিমের। আমাদের ইন্টারাকশন হচ্ছে মূলত সিটিও, সিএফও, মানে বিজনেস টিম বলতে যে তারা আমাদেরকে একটা বিজনেস প্রজেকশন দেয়, কোম্পানি গ্রোথ, রাইট? আচ্ছা আচ্ছা। ওই বেসিসে আমরা শর্ট টার্ম লং টার্ম প্ল্যানিং করি। আচ্ছা। সো আমাদের চ্যালেঞ্জ হয়ে যায়, যদি আমি বলি যে
আমার টিমে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমার টিমে অ্যাভারেজ সবাই 15 to 20 ইয়ার্স নেটওয়ার্ক টিমে আছে। আচ্ছা আচ্ছা ওকে সো মোটামুটি কারণ এখানে একটু বেশি সিনিয়র না হলে এইসব আর্কিটেক্ট টিমে আসা মুশকিল। সো আমাদের যেটা হয় যে চ্যালেঞ্জ হচ্ছে যে বিজনেস টিম আমাদের একটা ফোরকাস্ট দিচ্ছে, ওই হিসেবে আমরা হয়তো একটা ফিউচার প্রোডাক্ট রেডি করতেছি, যেটার জন্য অনেক টাইম স্পেন্ড করছি, একটা ডিজাইন সাবমিট করা হয়েছে। কোম্পানি এই প্রজেকশনের এগেনস্টে একটা রেভিনিউ আসে প্রতি, মানে আমরা কোয়ার্টারলি আপডেট পাই, রাইট? যখন ওইটা ম্যাচ না হয় তখন আমাদের হয়তো ভেরি হায়ার লেভেল তারা বলে যে ইউ নিড টু স্টপ দ্যাট প্রজেক্ট, রাইট? একটা জায়গায় থামায় দিতে হবে। ওকে এটা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। তো কিন্তু আমরা জানি যে আসলে একটা ফিচার ডেপ্লয় করব, যে ফিচারটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট করবে দিস প্রজেক্টে, বাট ওইটার জন্য আমাদের আদার্স টেকনোলজিটা অ্যাডভান্স হয়ে যাবে। যেমন আমরা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল লেভেল আপডেট করতেছি, আমাদের কন্টিনিউয়াস যত ডাটা সেন্টারে এআই ইন্টিগ্রেট করা হচ্ছে। আচ্ছা আচ্ছা এটা রেভিনিউর সাথে ডাইরেক্ট রিলেট করা যায় না সবসময়। রাইট তো আমাদের সবচেয়ে বড় মানে আমার টিমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওই যে সি লেভেলের লিডারশিপকে এক্সপ্লেন করা যে টেকনোলজিটাকে বিজনেস ভাষায় কনভার্ট করা, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা সো কারণ তারা একটা লেভেলে তারা বুঝে যে এই ইনভেস্টমেন্টের এগেনস্টে রেভিনিউ কত, মানে আর্নিং রেভিনিউ পার ইউনিট এটা কত। তো আচ্ছা তখন আমরা টেকনোলজি বাইরে মানে প্রযুক্তির ভাষাটাকে বিজনেস ভাষায় কনভার্ট করতে হয়। সো তারা আসলে এত ডিটেলস জানে না, মানে টেকনোলজিক্যাল ব্যাপারগুলো। তারা শুধু জানে যে ঠিক আছে এত টাকা $1 মিলিয়ন বরাদ্দ হয়েছে, এটা আসলে কোম্পানি কি বেনিফিট হচ্ছে। আর আমি যে একটু আগে বললাম যে আমাদের প্রজেক্টগুলো অনেক সময় ভেরি লং টাইম, 3 ইয়ার্স 5 ইয়ার্স প্রজেকশনে হয়, রাইট? সো গোল তো জানি আমি, অবজেক্টিভ জানি, কিন্তু রেজাল্টটা চোখে পড়ে না আর কি। আচ্ছা মাহবুব ভাই, আপনার কথায় আমার মনে হচ্ছে যে এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলেন বা ডিজাইন ইঞ্জিনিয়ার যারা, ওদের জবটা অনেকটা সিকিউর। তো আপনি অনেকে এটা শোনার পরে আসতে চাইবে এই সেক্টরে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অথবা ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাবে। আপনার কি মনে হয় যে ওদেরকে কি সাজেশন দিবেন যে ওরা একজন এই সেক্টরে আসতে হলে কি কি ব্যাকগ্রাউন্ড মানে থাকতে হবে বা কি বিষয়ে দক্ষতা থাকতে হবে? এটা অনেক সুন্দর কোশ্চেন। আমি মনে করি যে এই ফিল্ডটা আমি যদি বলি যে অ্যাজ এ বাংলাদেশি পিপল অনেক কম মনে হচ্ছে, মানে খুবই কম। এর একটা বড় কারণ হচ্ছে যে আমরা আমাদের সামনে খুব একটা কাউকে দেখতে পাই না, রাইট? অনেক দূরে যাওয়া যায় না। আমি যদি বলি আমার কিছু ফ্রেন্ড, খুব লিমিটেড কিছু ফ্রেন্ড আছে যারা এখানে, তাও এই জর্জিয়াতে নেই, তারা হয়তো নিউ ইয়র্কে আছে, নিউ জার্সিতে, ক্যালিফোর্নিয়াতে আছে। সো আমরা আসলে আশেপাশে যা দেখি তা থেকে চিন্তা করি যে এটা ভালো, এটা খারাপ। আসলে সিকিউর আনসিকিউর বলে আসলে কিছুই না। আমি যদি বলি আমাদের কোনো কোম্পানি তো বলতে পারবে না যে সে লং টার্মে কতটুকু সিকিউর, রাইট? তবে আমরা যেটা বলতে পারি যে এমন একটা নলেজ স্কিল ডেভেলপ করা পার্সোনালি, যেটাতে সে সারভাইভ করতে পারবে যে কোনো সময়, এবং ওই স্কিলটা সে যেটা জানবে সেটা আসলে টাইম টু টাইম ডেভেলপমেন্ট অপশন আছে, যেমন এক্সপান্ড করা যাবে এবং চাহিদা আছে। দিস ইজ ইম্পর্টেন্ট, রাইট? যে কোনো কিছু যদি ডিমান্ড না থাকে তাহলে মানুষ কেন নিবে ওই লোকটাকে? কারণ সব বিজনেস ওনারা চিন্তা করে যে মিনিমাম ইনভেস্টে ম্যাক্সিমাম প্রফিট, রাইট? সো আমি বিজনেস পার্সন। এখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং আসলে ফিল্ডটা এইভাবে শুরু হয় যে প্রথমে সবাই শুরু করে অ্যাজ এ ইঞ্জিনিয়ার, মানে ডে টু ডে তারা ওই যে আমি যে বললাম যে আমরা ডিজাইনগুলো করতেছি, কি একজন ফিল্ডে ডিভাইসের মধ্যে কনফিগারেশন চেঞ্জ করতেছে, রাইট? তারা ডিপ্লয় করতেছে। সো ওইখান থেকে শুরু হয়। সো এখন প্রথম কথা হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছে। আচ্ছা, এখানে একটা বিষয় আমি শেয়ার করি। আপনার যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে, ওদের কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে? এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি ধরেন রাউটারে যখন কানেক্ট করেন বা তখন কি আপনারা কি কোনো প্রোগ্রামিং ইউজ করেন? আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কেন ইউজ করি। আমরা ইউজ করি আমাদের কাজটাকে সহজ করার জন্য, রাইট? সো অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রথমে তার নেটওয়ার্কিংয়ের নলেজ থাকা লাগবে, রাইট? এটা বিল্ড আপ হবে। সো আমাদের বই কিংবা ইউনিভার্সিটি সিস্টেমে একটা বেসিক ধারণা দেওয়া হয়। কমিউনিকেশন এই রিলেটেড যে কোর্সগুলোতে বিভিন্ন ওএসআই লেয়ার এগুলো সম্বন্ধে বলা হয়। তারা কিন্তু ভেন্ডর স্পেসিফিক কোনো কথা বলতে পারে না, কারণ এটা ইউনিভার্সিটি, রাইট? সো তখন বেরোয় আসার পর ওই যে বললাম যে সিসিআইএ, জেএলসিআইএ, জুনিপারের যে কোর্সগুলো, এগুলাতে কি হয় যে সে এক্স্যাক্টলি ওই রিলেটেড নলেজটা সে একটু ফোকাস পায়। সো ওটা করলে যখন
রিক্রুটাররা আছে, হায়ারিং ম্যানেজার, তারা দেখে যে না ওর এই নলেজটা আছে, সে গ্র্যাজুয়েট, ওর নলেজটা আছে, সো আমার টিমে আসলে প্রথম দিনে এসে সে স্ট্রাগল করবে না, অ্যাটলিস্ট জিনিসটা চিনবে, রাইট? আচ্ছা, এটা গেল। তারপরে এখন যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, যে আমরা যত অ্যাডভান্স হচ্ছে আমাদের কাজটাকে আমরা সহজ করার চেষ্টা করছি। সো আমি যদি বলি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, পাইথন হচ্ছে একটা বেসিক, পাইথন দিয়ে আমরা সব কাজ করতে পারি, রাইট? সো আমরা পাইথন দিয়ে স্ক্রিপ্ট লিখতে পারি। ব্যাশ স্ক্রিপ্টিংটা খুব দরকার, কারণ আমাদের ডিভাইসগুলো হচ্ছে লিনাক্স বেসড। আচ্ছা, সো ব্যাশ স্ক্রিপ্টিং ওইটা সে যায়, ঠিক আছে? তো সে যদি একটু সফটওয়্যার নলেজ থাকে, যেমন কীভাবে এপিআইগুলো পুল করি, ক্রিয়েট করি, পুশ করি, রাইট? সো তার জন্য ইজি হয়। এখন আমরা ওই যে অনেক কথা বলি যে আমরা ডেভ নেট বলি, ডেভ সেক অপস বলি, তো এটার যে পাইপলাইনটার মধ্যে কনফিগারেশনটা আমরা রেগুলার ওই 0 ডে, তারপরে 0 টাচ প্রভিশনিং, এগুলো আমরা এনসিবলের মাধ্যমে করি। সো সে যদি এনসিবলটা জানে, তো এনসিবল জানতে আবার তার আবার লিনাক্স জানতে হবে, রাইট? সো সে একটু লিনাক্স জানলো, তারপর এনসিবল জানলো। আবার আপনি জানেন কিনা এনসিবলটা লেখা হয়েছে পাইথনে। আচ্ছা আচ্ছা। তো এনসিবল প্ল্যাটফর্মটা লিনাক্সের উপর বেস করে, আর এনসিবল লেখা হয়েছে পাইথনে। তো এই কিছু জিনিস জানতে হবে। তারপরে বেসিক ডাটাবেস একটু নলেজটা থাকলে, কারণ আলটিমেটলি কোডিং দিয়ে আমরা যেটা করি যে মিলিয়নস অফ ডাটাকে আমরা সর্ট করি হয়তো একটা টেলিমেট্রিটা দেখার জন্য, রাইট? তো এজন্য তার যদি নলেজটা কিছু থাকে, তাহলে সে যে টিমের মধ্যে কাজ করবে ওই টিম আসলে কী ধরনের সফটওয়্যার ইউজ করে, মানে সফটওয়্যারটা আসলে একটা প্রোডাক্ট, ফিনিশ প্রোডাক্ট, কিন্তু ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তার যদি ল্যাঙ্গুয়েজে বেসিক থাকে, সে আসলে যে ল্যাঙ্গুয়েজে বেসিক নেই, মানে আগের দিনের ইঞ্জিনিয়ারদের, তার চেয়ে সে অ্যাডভান্টেজ পাবে ডেফিনেটলি। কিন্তু তার যদি ল্যাঙ্গুয়েজের বেসিক থাকে, ল্যাঙ্গুয়েজে সে অ্যাডভান্স হয় এবং নেটওয়ার্কিংয়ে সে নলেজেবল হয়, হি কুড বি এ ভেরি ডিমান্ডেবল পারসন। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর করে বলছেন মাহবুব ভাই। মাহবুব ভাই, এটা হিসেবে আমি দেখি ইদানিং যে আমাদের যারা ইয়াং জেনারেশন বা নিউলি গ্রাজুয়েট, ওদের ল্যাক অফ কনফিডেন্স, ওদের যে একটা বিষয় হচ্ছে না শেখার মানে একটা যে আগ্রহ, এই ধরনের যারা আছে, এরা তো যখনই ইন্টারভিউতে যাবে মানে অনেক সময় অনেক চ্যালেঞ্জ ফেস করবে। আপনি ওদেরকে কিভাবে বলবেন যে এগুলা মানে লার্নিং প্রসেসটা যত সম্ভব মানে লার্ন করতে থাকা, বিভিন্ন টুলস জানা, এইটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনি তো অনেক ইন্টারভিউ নেন আজ মানে নেবেন, কারণ এই যে মানে এক্সপিরিয়েন্স, 20 years অফ এক্সপিরিয়েন্স। তো এই যখন ইন্টারভিউ নেন, আপনি কি বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে একটা ক্যান্ডিডেটকে হায়ার করেন? এটা আসলে খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর কোশ্চেন। থ্যাংক ইউ। ফার্স্টলি হচ্ছে যে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট, তাদেরকে আসলে নিজের আমরা বলি সোট অ্যানালাইসিস, মানে স্ট্রেংথটা জানতে হবে, উইকনেসটা জানতে হবে। একটা ইন্টারভিউ বোর্ডে আসলে বোর্ডটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম চলে। গেমটা এরকম যে অনেক সময় দেখা গেছে উইকেস্ট ক্যান্ডিডেট অনেক সিলেক্ট হয়ে যায়। উইকেস্ট ক্যান্ডিডেট কীভাবে সিলেক্ট হয়, যে উইকেস্ট ক্যান্ডিডেট সে ইন্টারভিউ বোর্ডের মধ্যে হয়তো উইকেস্ট, কিন্তু আমরা আসলে পিওর টেকনিক্যাল ইন্টারভিউটা চিন্তা করি, নট এইচআর পার্সপেক্টিভ, রাইট? সো টেকনিক্যাল যদি চিন্তা করি যে সে আসলে যে পজিশনটা, জব ডিসক্রিপশন, ওইটাকে তার ভালো মতো জানতে হবে যে আচ্ছা আমি এই টিমে গেলে এই ধরনের কাজ হয়। এবং সে যদি কিছু কোম্পানি সম্বন্ধে, এটা হচ্ছে ইন্টারভিউ টিপস, হ্যাঁ, কোম্পানি সম্বন্ধে একটা আইডিয়া নেওয়া যে ওই কোম্পানিটা বিজনেসটা কি, তারপরে যে টিমে কাজ করবে ওই টিমের সম্বন্ধে যদি কিছুটা, এখন অনেক কিছু জানা যায়, জব ডিসক্রিপশন দেখলে বোঝা যায় এই স্কিলগুলো চাচ্ছে, রাইট? তো আমরা বলতে পারি যে সে যদি আসলে এই জবের জন্য ক্যান্ডিডেট হয়ে থাকে, 60 to 70% নলেজ তার থাকা উচিত। তো তখন ওই বেসিসে একটা প্রিপারেশন নিতে হয়, যে আমরা এক্সামের সময় প্রিপারেশন নেই, রাইট? ইন্টারভিউ ইজ এন এক্সাম, রাইট? বাট ভাইবা লাইক ফেস টু ফেস, এখানে আপনার ক্যারেক্টারিস্টিকটা চেক করা হয় যে তার কনফিডেন্স লেভেলটা কেমন। আমি সবসময় বিলিভ করি যে ইফ ইউ হ্যাভ প্রপার নলেজ, হ্যাঁ, তাহলে আসলে আপনি হয়তো মানে খুব ভালো বক্তা না হতে পারেন, কিন্তু আপনি আনসারগুলো একটু থেমে ধীরে সুস্থে দিতে পারবেন। সো এটা আসলে এটার একটা বিষয় হচ্ছে যে ল্যাক অফ কনফিডেন্স বা মানে ওদের শেখার যে অনাগ্রহ, যেটা আমি বলতেছি, এটা কিভাবে ওরা বাড়াবে, যেন একজন শিখতে হবে, এই মানসিকতাটা কিভাবে করতে হবে একজন? আসলে শিক্ষা তো ভেতর থেকে আসে, রাইট? এটা হচ্ছে মানে বাড়ানোর চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার মধ্যে ক্ষুধাটা থাকতে হবে। এক্স্যাক্টলি। সে যখন যদি ভাবে যে এই জবটা খুব ইম্পর্টেন্ট এবং একটু ভালো হলে জবটা পাওয়া যাবে, সো ভালোটা সে কীভাবে করে, ভালোটা সে করে, এই যে বললাম যে কোম্পানির সম্বন্ধে একটা জানা, এটাও তো একটা শিক্ষা। তখন ওই যে টেকনোলজিগুলো বিভিন্ন জব ডেসক্রিপশনে দেখা হয়, ওগুলা ডিটেলসে জানতে হবে। যে সে হয়তো একটা পড়ছে, কিন্তু ডিটেলসে যখন ওইটার সম্বন্ধে অনেক
তো এটা হচ্ছে কেন জানতে হবে যে না জানলে যে ভালো জানবে তার তো সুযোগ বেড়ে যাবে, রাইট? রাইট। এখন আপনি যদি মানে আমরা যদি নিজেকে একটু মানে থামায় রাখি এই জায়গায় যে আমি ইন্টারেস্ট না ফিল করি, প্রবলেম হবে কি যে হয়তো আমি জবটা পেয়ে গেলাম, জবে যাওয়ার পর দেখা যাবে কন্টিনিউয়াস একটা প্রেশার থাকবে যে ওইখানে টেকনোলজি একটু ডিফারেন্ট, যেটা বাইরে থেকে দেখা যায় না। সো তার যদি শেখার আগ্রহটা না থাকে সে জবে ঢোকার পর সাফার করবে। কিন্তু শেখার আগ্রহ যদি থাকে, নো ম্যাটার হোয়াট ইজ নলেজ ইজ, সে যদি অনেক সময় ইন্টারভিউয়ার, যেমন আমি একটা রিকল করতে পারি 2020-তে কোভিডের সময় আমরা কিছু ইন্টারভিউ নিয়েছিলাম। তো একটা এন্ট্রি লেভেলের ইঞ্জিনিয়ারিং পোস্ট ছিল। তো একজনকে বলা হয়েছিল যে তুমি কি এই নলেজটা উইদিন 3 months 6 months শিখতে পারবে কিনা। আচ্ছা, জাস্ট এই বেসিসে আমরা একজনকে হায়ার করি। আচ্ছা, মানে তার আনসার দেওয়াটা আসলে ইটস নট অ্যাবাউট তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, রাইট? কিন্তু সে আসলে যারা দেখা যায় কথা বলে বোঝা যায় যে তার আগ্রহটা আছে। আমরা বলি সিক নলেজ, নলেজ ইজ পাওয়ার। ঠিক আছে, এই পাওয়ারটা আসলে কিভাবে আসবে? প্রতিদিন কিছু না কিছু একটু করে শিখতে হবে, রাইট? আমি যদি কখনো না শিখি তাহলে কি হবে যে আমার পাশের যে কলিগ সে আগে যাবে, কোম্পানির টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, রাইট? যেমন 2G থেকে যখন 3G আসছে তখন যে 2G 3G নলেজগুলো না নিছে তার ডিমান্ড কমে গেছে। তো একটা পর্যায়ে টিম হয়তো বা ভাববে যে আমরা যে ভালো টেকনোলজি জানে তাকে প্রমোট করবো, তাকে আগায় নিবো, রাইট? অথবা ওই যে বললাম যে জব সিকিউরিটি আসে কিভাবে, জব সিকিউরিটিগুলো তখন আসে যখন আমি কন্টিনিউয়াস নিজেকে আপডেট করে নিচ্ছি। আচ্ছা ভাই, আপনি আপনার আগে বলছেন যে কয়েকটা সার্টিফিকেশন আছে, যেমন CCNA বা এগুলো বললেন, এটা কেমন সময় লাগতে পারে একজন কাউকে যদি নিতে চায়, এবং আপনি সাজেস্ট করেন যে কোথা থেকে মানে আসলে রিসার্চগুলো? এটা খুব একটা জেনারেল মানে কোশ্চেন যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে হলে তার আসলে আমরা যেটা বলি যে কেউ যদি CCNA এটা না থাকে তাহলে আসলে সে তার সিভিটা কোনো কারণে সর্ট আউট হয় না। এটা হচ্ছে একদম বেসিক, কারণ CCNA-তে নেটওয়ার্কিং অনেক কিছু শেখানো হয়, মানে A to Z। সো আমি যদি বলি যে আসলে এখন ইন্টারনেট হচ্ছে নলেজের সাগর, রাইট? ইউটিউবে আপনি ম্যাক্সিমাম জিনিস পাবেন, অ্যাটলিস্ট শেখার জন্য সব পাবেন। ইভেন কেউ যদি সার্চ দেয়, এখন এআইটাকে ইউজ করতে হবে, রাইট? ওখানে যদি দেয় যে হাউ আই ক্যান প্রিপেয়ার অ্যাজ টু বিকাম এ CCNA সার্টিফাইড, সে দেখবেন অনেক কিছু চলে আসতেছে। প্রথম কথা ইউটিউবে মোটামুটি এই CCNA শেষ করে একটা নলেজ বেস ব্যাংকটা অনেক হাই, কারণ প্রচুর ইঞ্জিনিয়ার আর বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং করেছে, ফ্রি ট্রেনিং নলেজ পাবে, সেটা আমি বলবো ফ্রি। তারপরে কোর্স এরা ইউডেমি এগুলো অনেক কোর্স পাওয়া যায়। কোর্সে আসলে ওই যেটা বললাম যে কেউ যদি যে কোনো একটা কোর্স কমপ্লিট করতে হবে, যে মিড পর্যায়ে শেষ করা যাবে না। একটা কোর্স যদি খুব অ্যাভারেজ মানের হয়, ওইটা আসলে ওই 20-30 ঘন্টা যদি স্টাডি করা হয় কমপ্লিটলি, ওইটার মধ্যেও তার নলেজ বাড়াবে 60-70%, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যেইটাই শুরু করুক শেষ করতে হবে। আর ওই যে আমি বললাম যে কেউ যদি আসলেও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, এখানে আসতে চায়, তার আজকে থেকেই মানে যাত্রা শুরু করতে হবে। যাত্রাটা হবে যে গ্যাদার অল দ্য ইনফরমেশন ইজ পাওয়ার, রাইট? সো আমি আজকে একটা হিন্টস দিলাম যে CCNA কুড বি ইউর ফার্স্ট স্টেপ। CCNA সম্বন্ধে জানুক, এটা সিলেবাসটা দেখুক। তারপরে আমি বলবো না এটা অনেক লং টার্ম লাগে, আমি অনেকে দেখছি 3-4 বছর প্রিপারেশন নিয়ে শেষ পর্যন্ত এক্সাম দেয়নি, পরে অন্য ফিল্ডে চলে গেছে। আর আমার এক্সপিরিয়েন্সে আমি 2-3 জনকে গাইডলাইন দেওয়ার সৌভাগ্য হয়েছে, তো তারা উইথিন 2-3 মান্থস কোর্সটা কমপ্লিট করেছে। তারা যেটা করেছে, তারা ওই যে বলে না আদা জল খেয়ে লাগার মতো খুব হার্ড ওয়ার্ক করছে। এবং আমি দেখছি যে কলোরাডোতে একটা লোক উবার ড্রাইভার করতো। তো একদিন একটা ক্যাফেটেরিয়াতে বসে কথা বলছে, তখন আমাকে জিজ্ঞেস করল ভাই কী করেন এসে। তো আমি তাকে এমনি কথা বললাম ভাই আপনি CCNA-টা করেন, আপনার রাস্তা ওপেন হয়ে যাবে। সে আমার কথা মতো করে এবং 1.5 মাসের মধ্যে সে আমাকে বললো আমি করছি, পাস করছি। এই যে আমার না তার প্রতি একটা মানে ভালো একটা ফিলিংস আসলো যে না, হি ইজ এ ট্রায়ার, রাইট? যে চেষ্টা করে তাকে সাহায্য করতে হয়, রাইট? তো কোনো কারণে এই চার্টারে ছিলাম তখন, ওদের একটা ইন্টারভিউতে ওর সিভিটা প্লেস করা হয় এবং ও আছে, এবং আপনি বিশ্বাস করবেন না, ও এখন স্টারলিংকে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার চাকরি করতেছে। সো এটা হচ্ছে যে মানে সে কিভাবে শুরু করছে, আগ্রহ থাকতে হবে এবং লেগে থাকতে হবে। স্পেশালি এই জিনিসটা, আমি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মানে কিন্তু স্টুডেন্ট ছিলাম, যদিও আমি কাজ করছি QA-তে।
সো আমি জানি আমি সিসিএন এর কোর্সটা করছি বা আরো কয়েকটা কোর্স করছি, বাট আমি এক্সাম দিইনি। বাট এটা হচ্ছে অনেক পেশেন্সের বিষয়, আপনার লেগে থাকতে হবে এবং শিক্ষার যে বিষয়টা আগ্রহ থাকতে হবে। সো মানে শেখার কোনো শেষ নেই, ঠিক আছে, কিন্তু একটা জায়গা থেকে শুরু করতে হবে। এখন শুরুটা আপনি কি আগামী বছর করতে চান, না আজকে করতে চান, না এখনই করতে চান, এটার উপর আপনার ক্যারিয়ারটা প্রোগ্রেশনটা ডিপেন্ড করে আসলে। রাইট। আচ্ছা মাহবুব ভাই, এখন যে জব মার্কেটে আপনি জানেন যে অনেক চেঞ্জ আসতেছে, অনেকেই লে অফ হচ্ছে, এই বিষয়ে কি বলবেন আপনি এজ এ এক্সপিরিয়েন্সড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অথবা ডিজাইন ইঞ্জিনিয়ার বলেন, আপনি কি বলবেন যে ওদেরকে কিভাবে, যদি কোনো কারণে কারো জব চলে যায়, এটা হতে পারে, আপনি কিভাবে সাজেস্ট করবেন যে দে শুড কাম আউট অ্যান্ড দেন ট্রাই ফর আনাদার জব? সো আমি যেটা বলি যে শুধু আমি আমেরিকাতে না, পৃথিবীর সব দেশেই আসলে বিভিন্ন ফেজ যায়, রাইট? এমন একটা কোম্পানির বিজনেস খারাপ হলে তাদের অনেক রিস্ট্রাকচারিংয়ে যায়, তাদের বিভিন্ন পজিশন আছে, হতে পারে লাখ দরকার না হতে পারে, বিভিন্ন চেঞ্জ আসে, বাজেটের কোশ্চেন থাকতে পারে, অনেক সময় তারা খুব হায়ার করে, পরে দেখলো যে আসলে এত লোকের দরকার নেই। তো বিভিন্ন কারণে জবটা আনস্টেবল হয়ে যেতে পারে, রাইট? সো আমার সবসময় সবার জন্য একটাই সাজেশন, আমি নিজেকেও সবসময় দিই, যে কন্টিনিউয়াস মার্কেটটা ফলো করা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে এই মুহূর্তে আমার নলেজের সাথে, আমার এক্সপিরিয়েন্স সাথে কি কি ট্রেন্ড চলতেছে, যে এই স্কিলটা, এই সফটওয়্যারটা, এই হার্ডওয়্যারটা আমি যাতে একটু ভালো জানি, আর নিজের কাজের মধ্যে মাস্টার হইতে হবে। তো একজন যখন নিজের কাজে মাস্টার হবে, ফার্স্ট কথা হচ্ছে যে যখন ম্যানেজার, টিম লিডার, তারা যখন চিন্তা করে যে সবচেয়ে বেশি স্কিলফুল তাকে রাখার চেষ্টা করে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে নিজেকে সার্ভাইভাল টেকনিক্স। অ্যান্ড দেন যদি কারো হয়ে যায়, তখন তাকে নিজের একটা রিসেট বাটনে ক্লিক করতে হবে। রিসেটটা কি, যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, আজকে থেকে শুরু করব। এই যে তখন কিন্তু নিজের কোম্পানি নাই, নতুন একটা কোম্পানি, নতুন একটা কোম্পানি যারা আছে তারা আসলে কী ধরনের হায়ার করছে, লিঙ্কডইনে খুব অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ মিনস কী ধরনের জব পোস্টিংগুলো আসতেছে, সো ইমিডিয়েটলি অ্যাপ্লাই না করে অ্যাটলিস্ট জব ডেসক্রিপশনগুলো স্টাডি করা, এবং খুব দ্রুত, মানে এখানে আসলে আমি বলবো কারো টাইম স্পেন্ড করার কোনো, মানে ওয়েস্ট করার কোনো মানে অপরচুনিটি নাই, কোনো অপশন নেই। যদি সুযোগ থাকে নিজেকে আপডেট করে একটা নতুন টুলস অথবা টেকনোলজি নিয়ে মানে শেখা, অথবা যে বিষয়গুলো আপনি জানেন ওগুলো আবার রিভাইজ দেওয়া, এই বিষয়টা মানে আপডেট করার কোনো অপশন, মানে এর কোনো বিকল্পই নেই। এজন্য যে কারণ আপনি তো নিজের বর্তমান যোগ্যতায় কাজ করতেছিলেনই, রাইট, এখন চিন্তা করে একটু ভালো। কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যা দেখেছি, যে গত 2-3 বছরে যারা ফেসবুক, গুগল, বড় বড় মাইক্রোসফট থেকে মানে লে অফ হয়েছেন, এভরিওয়ান ল্যান্ডেড এ বেটার জব। সো তার মানে তাদের রিসেট বাটনটা ভালো করে কাজ করেছে, তারা দে রিসেট দেমসেলফ, দে রিফ্রেশ দেমসেলফ। সো আপনারা, আমার সবার কাছে একটাই সাজেশন, যে এটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ইটস এ পার্ট অফ লাইফ। জব, কোম্পানি ইজ নট ইউর ফ্যামিলি, ইউর ফ্যামিলি ইজ ইউর ফ্যামিলি। টেক এ ব্রেক, ওই ব্রেকে চিন্তা করেন ঠান্ডা মাথায়, প্রিপেয়ার্ড হন প্রপারলি, দেখবেন যে এটাতে আপনার অনেক কনস্ট্যান্টগুলো চলে গেছে। এবং আই হোপ দ্যাট if you study hard, prepare well, then you will get a better job than today. অলরাইট মাহবুব ভাই, আমাদের অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে, বাট আপনার কাছে লাস্ট একটা কোয়েশ্চন, যে আপনি নিজেকে কিভাবে মোটিভেট রাখেন সব সময়, এবং এখন আপনি যেটা বলছেন যে এখন আপনি কয়েকটা সার্টিফিকেশন নিয়েছেন রিসেন্টলি, এই যে বিষয়টা আপনি কিভাবে নিজেকে মানে আপ টু ডেট রাখেন এবং নিজেকে সময় দিয়ে এটা করতেছেন, একটু বলবেন? এটা আসলে মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে টপিক। আমি যদি বলি যে অ্যাজ এন ইঞ্জিনিয়ার, রাইট, ওই যে বল না, অ্যান ইঞ্জিনিয়ার ইজ অলওয়েজ অ্যান ইঞ্জিনিয়ার, হ্যাঁ, রাইট। সো ইঞ্জিনিয়ারিং শব্দটা যদি আমরা মানে ভাগ করি, মানে ব্যাখ্যা করি, তাহলে আসলে একটা সাধারণ জিনিসকে কীভাবে সে ম্যাথমেটিক্যালি, সায়েন্টিফিক্যালি ডিফাইন করে, এইটা হচ্ছে ইঞ্জিনিয়ার, রাইট। সো মাইন্ডসেটটা আমার সবসময় এরকম ছিল যে অনেক একটা সময় অনেক চ্যালেঞ্জ ফেস করছি। তো চ্যালেঞ্জটা এরকম ছিল যে আমার ছিল যে ওই সময়ের মধ্যে জবে ঢুকতে হবে, ওই সময়ের মধ্যে ক্যারিয়ার প্রোগ্রেশনটা যখন দেখছি যে একটা সুযোগ আসছে, অনেক ক্যান্ডিডেট, ওইখান থেকে আমার টপে আসতে হবে। এই আমি সবসময় এই যে উইনিং মাইন্ডসেটটা রাখছি। এখন উইনিং মাইন্ডসেট রাখলে তো হবে না, এর জন্য অনেক ডেডিকেশন থাকতে হবে। আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ আমাকে একটু মানে নলেজ দিচ্ছেন এবং আমার ধৈর্য দিচ্ছেন। তারপরে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সবসময় থ্যাংক ইউ বলি, যে আমার প্যারেন্টসরা শুরুতে আমাকে গাইড দিয়েছেন প্রপারলি, এবং
আমি একটা সবসময় শিক্ষার মধ্যে থাকার যে পরিবেশটা এটা ফ্যামিলি থেকে পেয়েছি। তারপরে আমার ওয়াইফ সে আমাকে প্রচুর স্পেস দিছে। এগুলা মানে আমি রিসেন্টলি সেপ্টেম্বর 27 CISSP-টা পাশ করলাম। তো CISSP-টা আসলে আমি শুরু করছিলাম 2018-এ, পরীক্ষা দেওয়া হয়নি। মানে যে রেগুলার স্টাডি করতে হয়, সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে 2 বার। তো আমার ওয়াইফ আমাকে ওই স্পেসটা দিয়েছিল। অনেক ডেডিকেশন লাগছে আপনার। কারণ আমার ছোট একটা বাচ্চা আছে, মেয়ে, আর বড় মানে বাকি দুজন একটু তাও মানে একজন 11 বছর, একজন 7 বছর। সো এদেরকেও টাইম দিতে হয়, রাইট? সো এগুলা মানে সেলফ ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের। অফকোর্স। আর কখনো আমার মনে হয় না যে আমি মানে আই এম ইন দ্য ফাইনাল স্টেপ। সো এই জিনিসটা আমি কখনো মনে হয়নি। আমি আরেকটা জিনিস বলি, আমি আলহামদুলিল্লাহ নিজেকে লাকি মনে করি যে আমার যারা রিপোর্টিং বস, ডিরেক্টর, ম্যানেজার ছিল, তারা আমার নলেজ, এই জিনিসটা, এই ইন্টারেস্টটা সবসময় মানে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা আমাকে ফুল সাপোর্ট দিয়েছে। মানে একটা এক্সাম বেশ এক্সপেন্সিভ, তারা আমাকে ফুল পড়ার জন্য স্পেস দিয়েছে। তারপরে যত ভাউচারগুলা কীভাবে কালেক্ট হবে অফিস থেকে, মোটামুটি আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে। সো তাদের সাপোর্ট ছিল, ফ্যামিলির সাপোর্ট ছিল, আল্লাহ সব কিছু দিয়েছে। এবং আমি চেষ্টাটা খুব ইম্পর্টেন্ট, যে সবই আছে কিন্তু আপনি চেষ্টা করেন। আমি সবসময় ভাবছি যে আজকে চেষ্টা করি, আগামীকাল না হয় একটু রেস্ট নিলাম। থ্যাংক ইউ সো মাচ মাহবুব ভাই আপনার সময় দেওয়ার জন্য। এবং আমরা অনুষ্ঠান শেষ করে দেব, বাট শেষ করার আগে আপনাকে আমি 2-1টা কথা বলবো, মানে বলার জন্য আমাদের অডিয়েন্সের, আর আমাদের অনুষ্ঠান সম্পর্কে বলবেন। ধন্যবাদ আতাহারকে, ধন্যবাদ সবাইকে যারা দেখছেন, যারা এই আজকের প্রোগ্রামের সাথে জড়িত, সবাইকে ধন্যবাদ। আসলে আমি বলবো যে এই তথ্যর যুগে আমরা যত বেশি জানবো, নিজেকে তত আগায় নিতে পারবো, রাইট? সো আমি প্রোগ্রামটাকে বলতে চাই যে আমাদের আই ওপেনার হিসেবে, যে আপনি যেই ব্যাকগ্রাউন্ডে থাকুন, আসলে আপনি যখন চেষ্টা করবেন তখন রেজাল্ট আপনি পাবেনই, সবাই পাবে, রাইট? সো এটা মানে সবার জন্য সত্য, এটা কোনো ব্যক্তি বিশেষের জন্য না। আপনি যত বেশি চেষ্টা করবেন, কারো হয়তো বা কম চেষ্টাতেই হয়, কারো হয়তো একটু বেশি চেষ্টা লাগে। সো আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টাটা ইম্পর্টেন্ট, উইলিং পাওয়ার খুব ইম্পর্টেন্ট। আর এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে একটা কথাই বলতে চাই যে নিজেকে জানুন, নিজেকে প্রযুক্তিগতভাবে উন্নত করুন, ঠিক আছে? শুধু মোবাইল ইউজ করতে জানাটা ইম্পর্টেন্ট না, মোবাইলটা কীভাবে আসলো ওইটাও যদি আমরা জানি, তাহলে হয়তো দেখা যাবে আমি একটা মোবাইল অ্যাপস বানায় ফেললাম, একটা ডিভাইস ইনোভেট করলাম। সো ইনোভেশন খুব ইম্পর্টেন্ট। ওইটা জানার জন্য আসলে আপনার কন্টিনিউয়াস নলেজ সিক করতে হবে। নিজের পেশাকে ভালোবাসুন, খুব ইম্পর্টেন্ট। এবং সবসময় নিজেকে অ্যাডভান্স করার চেষ্টা করুন, যে আপনি যেই পেশায় থাকুন ওইটার মধ্যে সবচেয়ে বেশি প্রযুক্তির ব্যবহার কীভাবে করতে পারবো। তাহলে দেখবেন যে যার সাথে ইন্টারাকশন হচ্ছে তার ইন্টারাকশনটা ভালো হচ্ছে, আপনি সবার থেকে আলাদা হয়ে যাবেন এবং ওই আলাদাই আপনাকে ক্যারিয়ারে সাকসেস দিবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ মাহবুব ভাই, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো প্রোগ্রামে আপনাকে আবার নিয়ে আসবো, আর কথা বলবো ইন ডিটেলস। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আস, অ্যান্ড সি ইউ নেক্সট টাইম। থ্যাংক ইউ।